হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজকে আমি অসুস্থ বলে আমি কিছুদিন করতে পারছি না, মাঝে মাঝে করতে পারছি না ভিডিওগুলো। তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর যারা আমার ভিডিওটা দেখেন তাদের যদি ভালো লাগে এবং আপনারা যদি নিয়মিতভাবে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, ঠিক আছে। আজকের যে টপিকটা সেটা হলো, আমাদের এই ৩-৪ দিন হলো একটা বড় ঘটনা ঘটে গেল। সেটা হলো বারুইপুরে একটি বাচ্চা মেয়ে, তার নাম হলো রিমি খাতুন। মেয়েটি মানে 11 কিংবা 12 বছর বয়স হবে, 11 থেকে 13-র মধ্যে বয়সটা হবে। সে মেয়েটির বন্ধুর জন্মদিন উপলক্ষে কিছু কিনতে গেল। কিনতে গিয়ে মেয়েটি আর ফেরত আসছে না, বাড়িতে ফিরছে না দেখে তার মা বাবারা, পরিবারের লোকেরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়লেন। এখন চিন্তিত হওয়ার পরে তখন দেখছে যে মেয়ে তো আর আসছে না, তখন আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী এবং মা বাবা সবাই মিলে প্রচণ্ডভাবে খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছে না, তখন কোনো জায়গাতে একটা সিসিটিভি ক্যামেরা দেখেছে। কিন্তু তবুও যখন দেখছে যে ওরা পাচ্ছে না, তখন অনেক রাত হয়ে গেছে। তখন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে জানালো এবং পুলিশ সাথে থেকে তারা কোনো জায়গায় গিয়ে সিসিটিভি ক্যামেরাতে দেখতে পেল তার সেই মেয়েটিকে আর একটা ছেলের সাথে, এবং কোনো একটা ওখানে স্কুলে সেটা দেখতে পেলো, কোনো একটা স্কুলের মধ্যে সিসিটিভি ক্যামেরাতে। তখন তারা বুঝতে পারলো যে মেয়েটি নিশ্চয় কোনো পুরুষের হাতে, কোনো খারাপ দুষ্টু লোকের হাতে পড়েছে। ঘুরতে যেতে 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 তারপরে ওরা যখন সিসিটিভি ক্যামেরার মধ্যে যখন সব যতটা পর্যন্ত দেখেছে, দেখে জানতে পারলো, জানার পরে একজনকে ধরলো। সে হলো প্রভাস, হ্যাঁ, প্রভাস মণ্ডল। হ্যাঁ, জানার পরে তারপরে তাকে ধরলো। ধরার পরে এই দিকে কী হয়েছে, ওখানকার একজন বিজেপি নেতা ছিল, সে, তার নাম স্বপন মণ্ডল সম্ভবত হবে, এক্সাক্ট নামটা মনে করতে পারছি না। সেই ছেলেটি ওদের সঙ্গেও ছিল এবং ছেলেটি দেখাচ্ছে, এবং ছেলেটি খুব অভিনয় করে ওদের সঙ্গে চলছে। কিন্তু ও যে বিজেপির ছেলে এবং ওর একটা মধ্যে অভিনয় প্রকাশ পাচ্ছিল, সেটা তারা পরে বলল। তখন যখন দেখলো যে মেয়েটি যে অমুক একটা ছেলের সঙ্গে, সে হলো প্রভাস মণ্ডল, তখন তাকে ধরলো। তাকে ধরার পরে তার মুখ থেকে জানা গেল 2জন কাতিলের নাম। 2জন কাতিলের যখন নাম ধরা পড়ল, সঙ্গে সঙ্গে তারা ওকে মানে জেলে ঢুকিয়ে দিল, মানে একেবারে গ্রেপ্তার করে নিল পুলিশ। পুলিশ যেই মুহূর্তে গ্রেপ্তার করেছে, ওই যে বিজেপির নেতা যে অভিনয় নাটক করছিল ওদের সঙ্গে থেকে থেকে, সেই ছেলেটি ওকে ছাড়িয়ে নিয়ে আসলো, পাওয়ার দেখিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো। তখনই প্রতিবেশীরা বুঝতে পারলো যে ও একটা খারাপ মানুষ, যে একজন মানে অভিযুক্ত, মানে এই খারাপ কাজে অভিযুক্ত বা ধৃতকে ও ছাড়িয়ে নিয়ে এসছে। হ্যাঁ, তাকে ছাড়িয়ে দিয়েছে। ছাড়ানোর পরে কি করলো, পুলিশ ওকে ছাড়িয়ে দিল। খেপে গেছে পুরো, মানে লোকেরা তখন বুঝতে পেরে গেছে, প্রতিবেশীরা মানে লোকাল লোকেরা বুঝাতে আবার তাদেরকে ধরে পুলিশের কাছে নিয়ে গেছে। এবং পুলিশ তাছাড়া ওর কথা অনুযায়ী আরও 2টো ছেলেকে অ্যারেস্ট করেছে, এবং 2টো ছেলে অ্যারেস্ট হয়েছে। পরে জানা গেছিলো 3জন আটক ছিল, কিন্তু এখন ওরা 2জন ওখানেই রয়েছে। এখন কথাটা হলো যে এই ঘটনাটা যখন ঘটলো রাত্রিবেলা, পরের দিন সকালবেলাতে, হ্যাঁ, পরের দিন সকালবেলাতে এটা সম্পূর্ণভাবে আপনার সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গেছে। ছোটোখাটো যারা নিজেদের ইয়ের মধ্যে দিয়ে
প্রকাশ করে, কিন্তু আসল সোশ্যাল মিডিয়ারা কেউ প্রকাশ্যে আসেনি এই ঘটনাটায়। যখন বুঝতে পেরেছে এটা দলীয় একটা কিছু রয়েছে, হ্যাঁ, এখন ব্যাপারটা হলো এই যে ঘটনাটা ঘটলো এবং মেয়েটিকে যেভাবে রেপ করেছে তিনজনে এক ওই সময়ে, রেপ করে মেয়েটিকে গলায় পা দিয়ে মেরেছে, জিভ কেটে নিয়েছে, চোখ উগড়িয়ে নিয়েছে, মানে বীভৎস একটা, বীভৎস একটা। আমি তো বলবো যে মানে আরজি করের ঘটনার থেকেও এ মর্মান্তিক। তার কারণটা হলো এই শিশু বাচ্চাটা তো প্রতিবাদও করতে জানে না, যে হ্যাঁ প্রতিবাদের শব্দ পেয়ে ক্ষেপে উঠে তাকে কিছু করেছে, যেটা আমরা বলতে পারি যে অভয়ার কেসে হয়তো অভয়া কিছু বলেছে, বলে দেবো অমুক করছে তমুক করছে, তোমাদের নাম আমি জানি, এরকম কিছু একটা হতে পারে, কোনো কমেন্ট করেছে যাই কারণে হয়তো আরও রাগ বেড়ে গেছে। কিন্তু এ তো নিষ্পাপ দুধের শিশু একটা, কি অপরাধ মেয়েটার, হ্যাঁ? আর তোদের এত মানে দৈহিক জ্বালা যে এই শিশুর উপর নিবৃত্তি করছিস তোরা, চিন্তা করতে পারেন? আর তোদের জন্য তো সরকার তো বিভিন্ন রকম রাস্তা তৈরি করে রেখে দিয়েছে, পয়সা দে না, পয়সা দিয়ে তোরা তোদের যা কিছু মিটিয়ে আয়। তোদের জন্য প্রস কোয়ার্টার রয়েছে, ব্রোথেল রয়েছে, তোদের জন্য তো কোনো অভাব রাখেনি সরকার। কিন্তু তোরা একটা ভদ্র ঘরের নিষ্পাপ ইনোসেন্ট মেয়ের জীবনটা কেন নষ্ট করলি মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে? এটাই আমার প্রশ্ন। এবং সবচেয়ে বড় জিনিস হলো কি, সবচেয়ে কষ্টকর যেটা, এই ঘটনাটা যেই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানলো, সঙ্গে সঙ্গে উনি যথাযথ সব জায়গাতেই উনি এটা করেন, সহানুভূতিটা দেখাতে উনি অবশ্যই যান, সব জায়গাতেই উনি যান। উনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও গিয়েছেন, অভয়ার মৃত্যুর পরেই অভয়ের মা বাবার সঙ্গে দেখা করে অনেক সান্ত্বনা দিয়েছে, যে চলে গেছে তাকে তো আর ফেরত পাবেন না, 10,000 টাকা, 10 লাখ টাকা যেটা নিয়ম অনুসারে সরকার দেয় সেই টাকাটা, সেটা নিয়ে অকথ্য উল্টো পাল্টা সব মানে কমেন্ট থেকে শুরু করে ভিডিও শুরু করেছে। 10 লাখ টাকা তো দিদি পকেট থেকে দেয়নি, দিচ্ছে তো সরকার, এটা সরকারের টাকা, সেই টাকাটাই বলেছে। তো সেটা নিয়ে একটা বিশাল কিছু ঘটেছে। সেরকম দিদি এখানেও যেতে চেয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, দিদিকে যেতে দেয়নি, দিদিকে হাউস অ্যারেস্ট করে রেখেছে পুলিশ, মেয়ে পুলিশ, ছেলে পুলিশ, কেন্দ্র বাহিনী দিয়ে মানে চারদিকে একেবারে কালীঘাটে মানে হাউস অ্যারেস্ট করেছে। দিদির অপরাধটা কি? দিদি যেতে চেয়েছে তাদেরকে সহানুভূতিটা দেখানোর জন্য, এটাই অপরাধ? তখনও পর্যন্ত কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী যাননি, তখনও পর্যন্ত যাননি। একটা বিজেপি সাপোর্টার বলতে মানে কোনো লোক যায়নি, না বিজেপির লোক তাদের সঙ্গে দেখা করতে গেছে, না তৃণমূল ভেঙে যে বিরোধী ঋতব্রত মানে বালিশ চাটা ঋতব্রত দেখা করতে গেছে, তার গ্রুপ দেখা করতে গেছে, না কাকরি দস্তিদার সাংসদের লোক বিজেপির পেছনে তেল মাখা লোকেরা দেখা করতে, কেউ না। একমাত্র দিদি চেয়েছে, মানে তার অপরাধ, সে যেতে চেয়েছে বলে তাকে আলটিমেটলি যেতে দিল না। এবং সবচেয়ে বড় কথা হলো, এখন সেটা আর বলবো না, এখন এটা তদন্তের মধ্যে রয়েছে। সেটা আমার মনে হয় না তদন্ত করে বিচার পাবে বলে। শুধুমাত্র বেদম পিটিয়ে মুখ থেকে বার করিয়ে যদি জানতে পারে তারা রেপ করেছে, ফটাফট এনকাউন্টার, ফটাফট এনকাউন্টার, আর কোনো রাস্তা না। এটাই হলো সবচেয়ে বড়, মানে যেটা তেলেঙ্গানায় করেছে, যে মুহূর্তে ওদের মুখ থেকে ওরা নিজেরাই বলল আমরা করেছি, সঙ্গে সঙ্গে এনকাউন্টার করো এবং চাও করে দাও সেটা, যাতে ভারতের দ্বিতীয় কোনো একটা পুরুষ এই নোংরা কাজ করতে না পারে। তোদের জন্য তোদের ব্রোথেল তৈরি করা রয়েছে, তোদের জন্য তোদের প্রস কোয়ার্টার রয়েছে, তোরা সেখানে গিয়ে 10 টাকা, 20 টাকা, 25 টাকা, 25 লাখ টাকা দিয়ে যা কিছু কর, সবাই তো করছে। ঠিক আছে, আমি ঈশ্বরের কাছে রিমি খাতুনের
আত্মার শান্তি প্রার্থনা করছি এবং তার মা বাবাকে যেন অপরিসীম ধৈর্য শক্তি দেয় এবং তারা সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারে, সেটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। হ্যাঁ, এখানে আমি আরেকটা কথা বলছি, যেটা না বললে নয়। মানে বারুইপুরের লোকেরা বলছে এই যে মানে এখন এদেরকে ধরে এখন জেলে ঢুকিয়ে এসব করবে, এখানে যাতে কোনো রাজনৈতিক রূপ না আসে এবং কোনো ধর্মীয় রূপ না আসে এবং কোনো জাতের রূপ না আসে, অন্যায়কে অন্যায়ের জায়গায় রেখে এর বিচার যেন করে, এটাই আমার অনুরোধ সরকারের কাছে। ওকে, চাচ্ছি সবাই ভালো থাকুন।